একটা অফিসে গেলে আপনি কি নিরাপদ মনে করেন? নিশ্চয়ই হ্যাঁ, কারণ অফিস মানে নিয়ম আছে, এইচআর আছে, কমপ্লেন করার ব্যবস্থা আছে, পোস্ট মানে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট আইন আছে, ইন্টারনাল কমিটি আছে, সব আছে। কিন্তু নাসিকের ওই মেয়েদের জন্য কিছুই কাজ করেনি। 78টা ইমেল পাঠানো হয়েছিল এইচআরকে, বারবার কেউ উত্তর দেয়নি, কেউ কথা শোনেনি, কেউ এগিয়ে আসেনি। আর যখন পুলিশ নিজেই অফিসে ছদ্মবেশে ঢুকলো তখন বোঝা গেল ঘটনাটা কতটা গভীর। আজকের খবরে আপনি নাম শুনেছেন, গ্রেপ্তার দেখেছেন, রাজনীতি দেখেছেন, কিন্তু খবর যা বলছে না সেটাই আজকে বলবো। এটা একটা ওয়ার্ক প্লেসের গল্প না, এটা একটা সিস্টেমের গল্প। যে সিস্টেম তৈরি হয়েছিল মেয়েদের রক্ষা করতে, আর সেই সিস্টেমই হয়ে উঠেছিল তাদের শত্রু। নমস্কার, আমি পবিত্র, আর আপনারা দেখছেন জেনান ভাই। মহারাষ্ট্রের নাসিক ভারতের তৃতীয় বৃহত্তম শহর, ওয়াইন আর পেঁয়াজের জন্য বিখ্যাত, আর ইদানিং আইটি করিডোরের জন্য। একটা বড় আইটি কোম্পানির বিপিও অফিস, 147 জন কর্মী, তবে বেশিরভাগই মেয়ে, বেশিরভাগই 18 থেকে 25 বছর বয়সী। ভালো কোম্পানি, ভালো চাকরি, সোসাইটিকে বলা যায় টিসিএসে কাজ করে, কিন্তু অফিসের ভিতরেই একটা আলাদা হায়ারার্চি চলছে। 2022 সাল থেকে শুরু, প্রায় 4 বছর ধরে এই অফিসের প্যান্ট্রিতে, লবিতে, ট্রেনিং রুমে বারবার যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। টিম লিডার মানে শুধু কাজের বস না, টিম লিডার মানে কার পারফরমেন্স রিভিউ হবে, কার শিফট কোথায় পড়বে, কে ওভারটাইম পাবে, সব ক্ষমতা তার হাতে থাকে। আর এই ক্ষমতা, এই নির্ভরতা, এটাই ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। সারা পৃথিবীতে ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্টের গবেষণা বলে 90% ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর চেয়ে হায়ার অথরিটিতে থাকে। কারণটা খুবই সহজ, ক্ষমতার ভয় মানুষকে চুপ রাখে। টিসিএস নাসিকে একই সবাই ছিল, টিম লিডার থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত। আর ঠিক এই কারণেই মেয়েরা বছরের পর বছর ধরে মুখ খুলতে পারেনি। আর এই অফিসে কাদের টার্গেট করা হতো? যারা আর্থিকভাবে দুর্বল, যারা প্রথম চাকরি করছে, যারা পরিবারের একমাত্র উপার্জনকারী। আর এগুলো স্বতঃস্ফূর্তভাবে হচ্ছিল না, এগুলো ছিল পরিকল্পনা ভিত্তিক। নাসিক পুলিশ কমিশনার সন্দীপ কার্নিক বলেন, 7 জন একিউজড একটা অর্গানাইজ গ্যাং এর মতো কাজ করত। তারা টার্গেট সিলেক্ট করত, তারপর শুরু হতো অশ্লীল মন্তব্য, কাজের অজুহাতে শরীরে স্পর্শ, মেসেজের ডার্টি জোক। আর যদি কেউ কমপ্লেন করতে যেত তাহলে এইচআর বলতো। এটা কর্পোরেট ওয়ার্ল্ডের খুব স্বাভাবিক ব্যাপার। একজন ভুক্তভোগী দাবি করেছেন সেপ্টেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত হয়রানি সহ্য করে গেছেন। কিবোর্ডের কাছে সাহায্যের অজুহাতে শরীরে হাত দেওয়া হয়েছে, দেহের আকার নিয়ে অশ্লীল রসিকতা করা হয়েছে, হিন্দু দেব দেবী নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। আপনি যদি ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানিতে কাজ করে থাকেন আর কেউ যদি আপনাকে হয়রানি করে, তাহলে আপনি কি করবেন? এইচআরকে ইমেল করবেন। কিন্তু তারপর এই মেয়েরা ঠিক তাই করেছিল। 78 বার, 78টা ইমেল, আনকাউন্টেবল ফোন কল, বছরের পর বছর, তবুও কোনো ফর্মাল অ্যাকশন হয়নি। 2013 সালের পোস্ট অ্যাক্ট প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্কপ্লেস বলে 10 জনের বেশি কর্মী আছে এমন প্রতিটা সংস্থায় একটি ইন্টারনাল কমপ্লেন্স কমিটি, আইসিসি, থাকতে হবে। কমপ্লেন পেলে 90 দিনের মধ্যে ইনভেস্টিগেশন শেষ করতে হবে। কিন্তু ব্যাপার হলো, আইন তখনই কাজ করে যখন কমপ্লেন ফর্মালি রেকর্ড হয়। এর মধ্যে যদি এইচআর মৌখিকভাবে ডিসমিস করে দেয় বা ইমেল ইগনোর করে, তাহলে পোস্ট ক্লক শুরুই হয় না। আর এটাই ছিল টিসিএস নাসিকের সবচেয়ে বড় লুপহোল। দিনেশ শেখ, যার নামে প্রথম এফআইআর হয়, সে বিবাহিত ছিল, সন্তানও ছিল, কিন্তু সেই তথ্য লুকিয়ে রেখে একজন নারী সহকর্মীকে বিয়ের প্রলোভন দিয়ে সম্পর্কে জড়িয়েছিল। তারপর তাকে ইসলাম ধর্মীয় অভ্যাসে প্রভাবিত করার চেষ্টা করে। বিশ্বাসের অপব্যবহার, এটাই ছিল তাদের সবচেয়ে নিষ্ঠুর অস্ত্র। এরপর দ্বিতীয় স্তরে ছিল আরেকজন, তৌসিফ আক্তার। এ করতে গিয়ে ব্ল্যাকমেল। অভিযোগ, তৌসিফ আক্তার ওই নির্যাতনের কথা জানতে পেরে ব্ল্যাকমেল শুরু করেন। বারবার অফিসের প্যান্ট্রি এবং লবিতে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করেন। অফিসের ভিতরে, কাজের সময়। তৌসিফ আক্তারের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা আরো ভয়ঙ্কর, কারণ এটা প্রথম শিকারীর ঘটনাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে দ্বিতীয় একজন শিকার ধরেছে। এটা দেখায় যে অপরাধের একটা শৃঙ্খল কিভাবে ওই নাসিকের অফিসে তৈরি হয়েছিল। আর এখানে একা কেউ নয়, পুরো একটা নেটওয়ার্ক একসাথে জড়িত ছিল। আর এখন আসল টুইস্ট, নিদা খান, টিসিএস নাসিকের এইচআর হেড। কিন্তু সে শুধু এইচআর হেড ছিল না, সে ছিল অফিসেরই একজন পোস্ট ইন্টারনাল কমপ্লেন্স কমিটির সদস্য। মানে যে কমিটি তৈরি হয়েছে কমপ্লেন নেওয়ার জন্য, সেই কমিটির সদস্যই এলিজেডলি কমপ্লেন দাবিয়ে রাখছিল। ভিকটিমদের বলা হয়েছিল এটা কর্পোরেট ওয়ার্ল্ডে হয়। আর এটা শুধু কোনো নেগলেন্সি ছিল না, এটা ছিল বিট্রেয়াল। এরপর অশ্বিনী চেনানি, অপারেশন ম্যানেজার, পোস্ট আইসিসির আরেকজন সদস্য, তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, সে ভিকটিমসদের কমপ্লেন করতে নিরুৎসাহিত করত। আর নিদা খান, সে এখনো পলাতক। পুলিশ জানাচ্ছে সে ভিওয়ারেন্ডি এলাকায় আত্মগোপনে আছে। টিসিএস এর নিজের ডিসক্লোজার অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইয়ার 2021 ছিল 27টা সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমপ্লেন, আর ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 সেটা হয়েছে 125। আর কোম্পানি বলছে এটা সচেতনতা বেড়েছে বলেই হয়েছে, মানে অনেকেই এখন হ্যারাসমেন্ট কমপ্লেন করার সাহস করছে। কিন্তু নাসিকের অফিস বলছে কতগুলো কমপ্লেন হয়তো কোনোদিন রেকর্ডই হয়নি। বিজনেস টুডে লিখছে এটা শুধু পোস্ট চেকলিস্ট ফেলার না, এটা এসকেলেশন ডিজাইনের ব্রেকডাউন, প্যাটার্ন রিকগনাইজেশনের ফেলার, ইনঅ্যাকশনের জন্য অ্যাকাউন্টেবিলিটির অনুপস্থিতি।
2013 থেকে 2026 13 বছর হলো পোষ আইন আছে, কিন্তু NITES এর দাবি বেশিরভাগ বড় কোম্পানির ICC এর কখনো এক্সটার্নাল অডিট হয়নি। এখন তো ICCর সদস্যরাই HR কোম্পানির রেপুটেশন রক্ষা করতে বেশি কনসার্ন, ভুক্তভোগীকে বিচার দেওয়ার পরিবর্তে। জাতীয় মহিলা কমিশন 17 এপ্রিল নাসিক সফরে এসেছেন। এত বড় কোম্পানি, এত বড় সিস্টেম, অথচ এত ছোট হয়ে গেছিল ওই মেয়েদের কাছে। ফেব্রুয়ারির মাঝামাঝি 2026 নাসিক পুলিশের কাছে একটা টিপ আছে, TCS এর ওই অফিসে কিছু একটা হচ্ছে, কিন্তু পুলিশ সরাসরি ঢুকলো না, কারণ সরাসরি ঢুকলে অ্যাকিউজডরা সতর্ক হয়ে যাবে, ভিকটিমরা আরো ভয় পাবে। তাই নাসিক পুলিশ একটা সাহসী সিদ্ধান্ত নিল। অফিসে পাঠানো হলো 7 জন মহিলা আন্ডারকভার কনস্টেবল, হাউসকিপিং এর স্টাফ সাজিয়ে। 40 দিন ধরে প্রতিদিন তারা দেখলো যা দেখার ছিল। অফিসের ভিতরে নিয়মিত হেনস্থা, মেয়েদের উপর চাপ, ধর্মীয় কার্যকলাপে জোর করা, আর এগুলো সব ডকুমেন্টেড হলো। তারপর মার্চ 2026-এ দেউলালি ক্যাম্প পুলিশ স্টেশনে প্রথম FIR হলো ডেনিস শেখের বিরুদ্ধে ধর্ষণ এবং ধর্মীয় প্রভাব বিস্তারের অভিযোগ নিয়ে। একটা রিসার্চ বলছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হওয়া মানুষ গড়ে 1-3 বছর পরে অফিসিয়ালি রিপোর্ট করে, কারণ চাকরি হারানোর ভয়, বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ, প্রমাণের অভাব এবং আমাকেই দোষ দেওয়া হবে এই ভয়। নাসিকে প্রথম ভিকটিমকে পুলিশ কাউন্সিলিং দেওয়ার পর সে সাহস করে এগিয়ে আসে কমপ্লেন করার জন্য। তারপর একজনের সাহস দেখে আরেকজন আসে, আর এটাকেই বলা হয় ডোমিনো এফেক্ট। একজন এগিয়ে এলে আরেকজন এগিয়ে এলো। তৌসিফ আক্তারের ফোনে ছবি পাওয়া গেল, সেটা থেকে আরো অভিযোগ বেরিয়ে এলো। মোট 9টা FIR দাখিল হলো, 8টা মেয়েদের এবং একটা পুরুষ কর্মীর। সিট গঠন হলো ACP সন্দীপ মিটকের নেতৃত্বে। গ্রেপ্তার হলো 7 জন, ডেনিস শেখ, তৌসিফ আক্তার, রেজা মেমুন, শাহরুখ কুরেশি, শফি শেখ, আসিফ আনসারি, শাহরুখ শেখ এবং অপারেশন ম্যানেজার অশ্নি চেনানি। আর নিদা খান এখনো পলাতক। একিউজদের ব্যাংক অ্যাকাউন্ট স্ক্যানার করা হচ্ছে, কোনো বহিরাগত ফান্ডিং জড়িত আছে কিনা দেখা হচ্ছে। 78টা ইমেইল এভিডেন্স হিসেবে সিজ করা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যাট, CCTV ফুটেজ, কল রেকর্ডস সব অ্যানালাইজড হচ্ছে। ATS, SID, NIA কে নিযুক্ত করা হয়েছে বড় কোনো নেটওয়ার্ক আছে কিনা খতিয়ে দেখতে। এই কেসটা যেদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেদিন থেকে দুটো ঘটনা একসাথে চলতে লাগলো। একটা মেয়েদের ন্যায় বিচারের দাবি চলছে, আরেকটা এই ঘটনাকে লাভ জিহাদ বলে নিয়ে রাজনীতি করা হচ্ছে। কিন্তু এই দুটো জিনিস আলাদা রাখতে না পারলে সত্যটা কখনো বোঝা যাবে না। এক্সে হ্যাশট্যাগ ট্রেন্ড করলো TCS নাসিক, নাসিক TCS কেস। সুবি কর্মা টুইট করলেন কিভাবে একজন ভিকটিমের জীবনযাপন ধীরে ধীরে পরিবর্তিত হয়েছিল, জিন্স ছেড়ে অন্যভাবে পোশাক পরা শুরু। এটা ভাইরাল হলো। বজরং দল ঘোষণা করলো 17 এপ্রিল সারা দেশে প্রোটেস্টের। হিন্দু পরিষদের ন্যাশনাল স্পোকপারসন বিনোদ বানসাল বললেন লাভ জিহাদ, ল্যান্ড ইনক্রোচমেন্ট অ্যান্ড ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট একসাথে বাড়ছে। এখানে আমাদের একটু জানা দরকার ন্যারেটিভ হাইজ্যাকিং আসলে কি। যখন একটা রিয়েল ভিকটিমের কেস কোনো পলিটিক্যাল বা কমিউনাল ন্যারেটিভের অংশ হয়ে যায় তখন দুটো বিপদ তৈরি হয়। 1, অরিজিনাল ক্রাইমের অ্যাকাউন্টেবিলিটি কমে যায়। 2, ভিকটিম নিজেই সাইট হয়ে যায়, তার কথা আর শোনা যায় না, শুধু তাকে ঘিরে যে নেরেটিভ সেটাই তখন শোনা যায়। নাসিক কেসে এটাই হচ্ছে। মেয়েরা 4 বছর ধরে কষ্ট পেয়েছে HR ফেলারের কারণে, আর সেই স্টোরি কোথাও হারিয়ে যাচ্ছে কমিউনাল অ্যাঙ্গেলের আওয়াজে। কিন্তু পুলিশ কি বলছে? নাসিক পুলিশ ক্লিয়ারলি জানিয়েছে এখনো পর্যন্ত কোনো অর্গানাইজ এক্সটার্নাল কনস্পিরেসি বা বাইরের থেকে ফান্ডিংয়ের প্রমাণ পাওয়া যায়নি। মালয়েশিয়াতে নারী পাচারের অভিযোগ তদন্ত চলছে, তবে এখনো প্রমাণিত নয়। আর এদিকে অভিযুক্তদের আইনজীবী বলছেন অভিযোগগুলো নাকি অতিরঞ্জিত, স্বেচ্ছামূলক মেলামেশাকে হ্যারাসমেন্ট বলা হচ্ছে। এটাও রেকর্ডে থাকা দরকার, কারণ এরও বিচার হবে আদালতে। মহারাষ্ট্রের CM দেবেন্দ্র ফডনবিস বলেছেন ঘটনা অত্যন্ত গুরুতর, পুলিশকে ধন্যবাদ দিলেন দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। মন্ত্রী গিরিশ মহাজন বললেন নামাজ পড়ানো এবং বিপ খাওয়ার চাপেরও অভিযোগ আছে। মন্ত্রী নীতিশ রানেও কঠোর শাস্তির দাবি করেছেন। তবে রাজনীতি যাই বলুক, মূল প্রশ্ন একটাই, ওই মেয়েরা বিচার পাবে কি? 2012 সালে দিল্লি নির্ভয়া কেস মনে আছে নিশ্চয়ই। সেখানেও প্রথমে পাবলিক আউটরেজ ছিল, তারপর পলিটিক্যাল ডিবেট, তারপর আইন পরিবর্তন। কিন্তু আইন পরিবর্তন হলে কি নিরাপত্তা আসে? নির্ভয়ার পরে 13 বছর কেটে গেছে। ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্টের স্ট্যাটিস্টিক্স আজও উদ্বেগজনক, কারণ আইন বদলালেই কালচার বদলায় না। TCS নাসিক কেস আবার সেই পুরনো প্রশ্নটাই তুলে ধরেছে। শুধু তাই নয়, এই রিপোর্টগুলো দেখলে আরো একটু ভালো বুঝতে পারবেন। কোম্পানির বার্ষিক রিপোর্ট পোস্ট ডিসক্লোজার অনুযায়ী 2018-2019-এ 1000+ ওয়ার্কপ্লেস কমপ্লেন জমা পড়েছে। 2020-2021-এ 900+, প্যান্ডামিকের কারণে। 2022-23-এ 1400+ কমপ্লেন। বড় কোম্পানিগুলোতে শুধু এই রিপোর্ট বাধ্যতামূলক, তাই আসল সংখ্যা আরো বেশি হতে পারে। TCS ভারতের সবচেয়ে বড় IT কোম্পানি। 6 লাখের বেশি কর্মী কাজ করে ওই কোম্পানিতে। বিশ্বের 46টা দেশে TCS ছড়িয়ে আছে। TCS এর মার্কেট ক্যাপ প্রায় $100 বিলিয়ন, যা দিয়ে একটা ছোট দেশের বাজেট চলে। আর সেই কোম্পানির একটা অফিসে 78টা ইমেল ইগনোর হয়ে গেল। টাটা সন্স চেয়ারম্যান N চন্দ্রশেখরন এই ব্যাপারে বলেন গ্র্যাভিলি কনসার্নিং অ্যান্ড এনগোয়েজিং। TCS এর চিফ অপারেটিং অফিসার আর্থি সুব্রমণিয়ম ইনভেস্টিগেশন লিড করছেন। কোম্পানি বলছে জিরো টলারেন্স, সুইফট অ্যাকশন, সাসপেন্ড। এটা শুনতে ভালো লাগছে, কিন্তু এটা বলা হচ্ছে পাবলিক প্রেসারের পরে, 4 বছর পরে। তাই এখন প্রশ্ন হলো পুলিশ না গেলে কি TCS নিজে থেকে এই অ্যাকশন নিত? 78টা ইমেল পাওয়ার পরেও যদি HR নীরব থাকে তাহলে জিরো টলারেন্স কথাটার মানে কি?
ভারতের বড় আইটি কোম্পানিগুলো ইএসজি রিপোর্টে পোস্ট ডেটা পাবলিশ করে। টিসিএস নিজেই জানিয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ 125টা কমপ্লেন এসেছে, যার 78টা আপহেল্ড হয়েছে। এই ট্রান্সপারেন্সি দেখতে ভালো, কিন্তু এই ডেটা শুধু ফর্মালি রেকর্ডেড কমপ্লেন্টের, কিন্তু আনুষ্ঠানিকভাবে রেকর্ড না হওয়া কমপ্লেনগুলোর কি সেগুলো কোনো ডেটাতে নেই। নাসিক বলছে সেই ইনভিজিবল কমপ্লেন্সের সংখ্যাটাই হয়তো আসল বড় সংখ্যা। বিজনেস টুডের বিশেষজ্ঞরা বলছেন 3টা জিনিস অবিলম্বে দরকার। প্রথমত, এমপ্লয়ি সেফটি ট্র্যাকিং হতে হবে কোয়ার্টারলি বেসিসে, বার্ষিক কমপ্লেন্স রিপোর্ট হিসেবে নয়। দ্বিতীয়ত, আইসিসি হতে হবে এইচআর থেকে সম্পূর্ণ আলাদা, ইন্ডিপেন্ডেন্ট অম্বার্ড পারসন। তৃতীয়ত, রিপিট কমপ্লেন্স বা সেন্সিটিভ কেস হলে অটোমেটিকলি বোর্ডে এসকেলেট হওয়ার মেকানিজম থাকা দরকার। পলিসি আছে কিন্তু এক্সিকিউশন নেই, এটাই ভারতের কর্পোরেট ক্রাইসিস। আর এই কেস শুধু টিসিএস এর না, বিজনেস টুডে লিখেছে ইনফোসিস সহ অন্য কোম্পানি নিয়েও সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠছে। এটা এখন একটা ইন্ডাস্ট্রি ওয়াইড প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। 1997 বিশাখা গাইডলাইন অনুযায়ী সুপ্রিম কোর্ট বলল ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট রোধ করতে হবে, যার ফলে 2013-তে পোস্ট মানে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট আনা হলো। আর এই 2026-এ নাসিক আইন ছিল, আইসিসি ছিল, এইচআর ছিল, কিন্তু তাও 78টা ইমেল উনত্তরিত থাকলো। ভারতের ইতিহাস বলছে আমরা আইন খুব ভালো বানাই, কিন্তু সেই আইনকে ইমপ্লিমেন্ট করার কালচার তৈরি করতে পারি না। এটা সংসদের ব্যর্থতা নয়, এটা ইনস্টিটিউশনাল কালচারের ব্যর্থতা। নাসিকের টিসিএস অফিস এখন বন্ধ, সকলকে ওয়ার্ক ফ্রম হোমে পাঠানো হয়েছে। একিউজ জেলে, একজন পলাতক। সিট তদন্ত চলছে। এনসিডব্লিউ ন্যাশনাল কমিশন ফর উমেন আসছে, বজরং দল মার্চ করছে। রাজনীতি গরম, কিন্তু ওই 8টা মেয়ে তারা কোথায়? তারা কি ঠিক মতো ঘুমাতে পারছে? তাদের চাকরি কি নিরাপদে আছে? তাদের নাম কি কোথাও লিক হয়নি? তাদের পরিবার কি জানে কতটা সাহস দেখিয়েছে তারা? এই প্রশ্নগুলো উত্তর কোনো টিভি ডিবেটে নাই। শেষ কথা, এবং এই একটা অস্বস্তিকর প্রশ্ন। আমরা যা দেখলাম সেটা একটা ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট কেস, কিন্তু আসলে এটা আরো বড় কিছু। এটা দেখাচ্ছে যে সিস্টেম তৈরি হয়েছিল ন্যায় বিচার দিতে, সেই সিস্টেমে কিভাবে ক্ষমতার হাতিয়ার হয়ে যায়। আইসিসি ছিল কিন্তু একিউজরাই আইসিসিতে ছিল। পোস্ট আইন ছিল কিন্তু 78টা ইমেল কেউ খোলেনি। এইচআর ছিল কিন্তু এইচআরই বলেছে এটা স্বাভাবিক ব্যাপার। সিস্টেম যখন ভিকটিমের বিরুদ্ধে যায় তখন ভিকটিমের কাছে একমাত্র আশা হয় পুলিশ, আর পুলিশও যদি না আসতো তাহলে কি? এই কেস যদি কিছু শেখায় তাহলে শেখায় এটা কমপ্লেন্স আর অ্যাকাউন্টেবিলিটি এক জিনিস না। পলিসি থাকা আর পলিসি কাজ করা এক জিনিস না। জিরো টলারেন্স বলা আর জিরো টলার দেখানো এক জিনিস না। টিসিএস কে এখন প্রুভ করতে হবে সে শুধু প্রেস স্টেটমেন্ট দেয় না। ভারতের আইটি ইন্ডাস্ট্রিকে প্রুভ করতে হবে তারা শুধু গ্লোবাল রেভিনিউ তোলে না। আর আমাদের, আপনার আমার প্রমাণ করতে হবে যে আমরা শুধু ক্ষোভের সময় কথা বলি না, বিচার না হওয়া পর্যন্ত কথা বলি।